সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এখন রেগুলারই ক্লাস নেওয়া হবে, হয় রিজনিংয়ের ক্লাস, না হয় জিকের প্র্যাকটিস সেট বা জিকের ক্লাস, জিকের প্রশ্ন উত্তর আলোচনার ক্লাস। তো আজকেও সেরকম একটা জিকের আলোচনার ক্লাস নিয়ে এসেছি। এই মুহূর্তে তোমরা যারা লাইভে রয়েছো একটু কমেন্ট বক্সে কাইন্ডলি জানাও ভয়েস ক্লিয়ার আসছে কি না। সেই সঙ্গে সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি টোটাল ভারতীয় ভূগোল সম্পর্কে, ভারতীয় ভূগোলের যে ধরনের প্রশ্নগুলো প্রায় সব এক্সামে এসে থাকে, সেই প্রশ্নগুলো আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, আগের লাইভ ক্লাসে। তোমরা যারা ওই ক্লাস করতে পারোনি কোনো কারণে, তারা যদি ওই ক্লাস করতে চাও তো করে নিতে পারো, কারণ ওই ক্লাসও এই ভিডিওতে রয়েছে, এই পেজেই রয়েছে। বা সেই সঙ্গে কেউ যদি আমার সাথে ইউটিউবে ক্লাস করতে চাও তো ইউটিউবেও ক্লাস করতে পারো, সেখানেও ক্লাস করানো হয়। বা এই একই ক্লাস, এই ক্লাসগুলোও ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই একই নামে ইউটিউব চ্যানেল রয়েছে স্টাডি উইথ মাহাতো স্যার, সেখানেও ক্লাস করতে পারো। আচ্ছা, তার আগে যারা লাইভে রয়েছো একটু কাইন্ডলি জানাও ভয়েস ক্লিয়ার আসছে কি না। আর কয়েক সেকেন্ড ওয়েট করবো, দিয়ে কোশ্চেন আনসার শুরু করছি। এই মুহূর্তে যারা লাইভে রয়েছো তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। এই মুহূর্তে যারা লাইভে রয়েছো কমেন্ট বক্সে জানাও। আর কয়েকজন আসুক, দিয়ে কোশ্চেন শুরু করছি। ইন্ডিয়ান জিওগ্রাফির ক্লাসটা যারা করতে পারোনি তাদেরকে বলবো অবশ্যই ওই ক্লাসটা করে নিও, কারণ ওই ক্লাসেও প্রায় 50-60টা আরও বেশি হবে, যে কম নয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে। কথা শুনতে পাচ্ছ? কারো কোনো রেসপন্স আসছে না। এক সেকেন্ড, কারো কোনো রেসপন্স আসছে না। ঠিক আছে। এই মুহূর্তে লাইভে রয়েছে আমার সঙ্গে মাহি শেখ, সিদ্ধার্থ লোহার, অনন্তশীল শর্মা, প্রিয়ালক্ষ্মী মাহাতো। চলো সবাইকে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং। চলো আজকের সেশনের ফার্স্ট কোশ্চেন রয়েছে, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় বলো? রোম, প্যারিস, অসলো নাকি ইস্তাম্বুল? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় বলো? ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? একদম সহজ প্রশ্ন। আজকের এই প্র্যাকটিস সেটে আমরা সব সাবজেক্টেরই প্রশ্ন আলোচনা করব। বলো ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? রোম, প্যারিস, অসলো না ইস্তাম্বুল? অপশান দিয়েছি। কী হবে অ্যান্সার? সিদ্ধার্থ লোহার সত্য সাধন বলছো প্যারিস, সাহেব মোল্লা বলছো জেনেভা। না, জেনেভা নয়। ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিস, একদম প্যারিস হবে। ঠিক আছে। আর চলো পরের প্রশ্ন আছে যে মিসাইল পরীক্ষণের জন্য কোন জায়গাটি বিখ্যাত? ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে।
যে ভারতের মিসাইল পরীক্ষণের জন্য কোন জায়গাটি বিখ্যাত? ফার্স্ট অপশান আছে চাঁদিপুর, সেকেন্ড অপশান আছে পোখরান, থার্ড অপশান আছে শ্রীহরিকোটা, আর লাস্ট অপশান আছে সুন্দরবন। বলো কোন জায়গাটি মিসাইল পরীক্ষণের জন্য বিখ্যাত? চাঁদিপুর, পোখরান, শ্রীহরিকোটা নাকি সুন্দরবন? কোন জায়গাটি মিসাইল পরীক্ষণের জন্য বিখ্যাত? কোন জায়গাটি মিসাইল পরীক্ষণের জন্য বিখ্যাত? বলো চাঁদিপুর, পোখরান, শ্রীহরিকোটা নাকি সুন্দরবন? কোন জায়গাটি মিসাইল পরীক্ষণের জন্য বিখ্যাত? এই মুহূর্তে যারা লাইভে রয়েছে সবাইকে বলবো, যদি এই সেশন ভালো লাগে অবশ্যই সেশনটা লাইক করো, সেই সঙ্গে সবাই একটু শেয়ার করে দিও। সবাই বলছো পোখরান পোখরান পোখরান, না, পোখরানে তো পরমাণু টেস্ট করা হয়েছিল। পোখরানে যে দুটো পরমাণু টেস্ট করা হয়েছিল, সেই দুটো পরমাণু টেস্ট করা হয়েছিল, সেটা হচ্ছে রাজস্থানের পোখরান। কিন্তু যদি বলা হয় যে মিসাইল পরীক্ষণ, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি চাঁদিপুর। মিসাইল পরীক্ষণ করা হয় হচ্ছে চাঁদিপুরে, পোখরান নয়, চাঁদিপুর, উড়িষ্যার চাঁদিপুর। ক্লিয়ার? আর যদি বলে স্যাটেলাইট লঞ্চ বা রকেট লঞ্চ করা হয় কোথার থেকে, সবথেকে বেশি পরিমাণে রকেট কোথার থেকে লঞ্চ করা হয়, সেটা হচ্ছে শ্রীহরিকোটা। পোখরান হচ্ছে পরমাণু বোমা টেস্টিং করা হয়েছিল পোখরানে, রাজস্থানের পোখরানে। আর মিসাইল পরীক্ষণ করা হয় উড়িষ্যার চাঁদিপুরে। ক্লিয়ার? উড়িষ্যার চাঁদিপুরে মিসাইল পরীক্ষণের জন্য বিখ্যাত হচ্ছে উড়িষ্যার চাঁদিপুর। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে যে কলিঙ্গের যুদ্ধ কোন স্থানের কাছে হয়েছিল? কলিঙ্গ ওয়ার সবারই জানা রয়েছে, সেই কলিঙ্গ ওয়ারটা কোথায় হয়েছিল? অপশান দিচ্ছি, বারাবাটি, সেকেন্ড অপশান আছে বালাসোর, থার্ড অপশান আছে ধৌলি, আর লাস্ট অপশান আছে উদয়গিরি। বলো কলিঙ্গ ওয়ার কোথায় হয়েছিল? বারাবাটি, বালাসোর, ধৌলি না উদয়গিরি? কী হবে? কী হবে বলো, আনসার করো সবাই। কোন স্থানের কাছে কলিঙ্গ ওয়ার হয়েছিল? অপশান হচ্ছে বারাবাটি, বালাসোর, ধৌলি না উদয়গিরি। মাহি শেখ বলছো বারাবাটি, আচ্ছা, বাকিরা বলো। কোন স্থানের কাছে কলিঙ্গ ওয়ার হয়েছিল? বারাবাটি, বালাসোর, ধৌলি না উদয়গিরি? আরে অপশান দিচ্ছি, বলো। আনসার করার চেষ্টা করো সবাই, এখানে আনসার ভুল হোক কোনো অসুবিধা নেই। কী হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে ধৌলি। ধৌলি। ক্লিয়ার? আর একটা প্রশ্ন আছে, রেলওয়েতে অনেকবার প্রশ্নটা এসছে যে কোন নদীর পাশে বা কোন নদীর সাইডে বা তীরে এই কলিঙ্গ ওয়ার হয়েছিল? এই প্রশ্নটা অনেকবার এসছে, সেটার উত্তর হয়ে যাবে কি দয়া রিভার হয়ে যাবে, দয়া নদী। দয়া নদী বা দায়া বলা হয়, ঠিক আছে? দয়া রিভারের তীরে এই কলিঙ্গ ওয়ারটা হয়েছিল, জায়গাটার নাম হচ্ছে কি ধৌলি। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? বলো সম্রাট অশোক নাকি খারবেল নাকি যজাতি কেশরী নাকি চোলা গংদেব? বলো বিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? সাহেব মোল্লা বলছে ঝিলাম নদী, না, ঝিলাম নদীর তীরে কি কোন যুদ্ধ হয়েছিল বলো? সে তো পুরুর সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল। ঝিলাম নদীর তীরে পুরুর সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ হয়েছিল।
না, খারবেল হবে না। খারবেলের বিখ্যাত মাথায় রাখবে সেটা হচ্ছে হাতিগুম্ফা লিপি। খারবেলের ক্ষেত্রে বিখ্যাত হচ্ছে হাতিগুম্ফা লিপি, ঠিক আছে। এর উত্তর হয়ে যাবে কি চোলা গংদেব, চোলা গংদেব, ঠিক আছে। বিখ্যাত যে জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন চোলা গংদেব। খারবেলের বিখ্যাত মাথায় রাখবে খারবেলের হচ্ছে হাতিগুম্ফা লিপি। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। বলো নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস নাকি বৃক্ক? বলো নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়? মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস নাকি বৃক্ক? এটা সবার বলা উচিত। সুস্মিতা মণ্ডল, সত্যসাধন, তনুশ্রী রক্ষিত, আচ্ছা সবাই বলছো ফুসফুস। মাহিয়া শেখ ফুসফুস, একদম সঠিক উত্তর হচ্ছে ফুসফুস। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানুষ ফুসফুস, একদম ফুসফুসে হয়। পরের প্রশ্ন আছে যে উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে? খুব ভালো প্রশ্ন একটা। উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে? ঠিক আছে, অপশান রয়েছে। ফার্স্ট অপশান ব্রাহ্মণী, সেকেন্ড অপশান আছে ঋষিকুলিয়া, থার্ড অপশান আছে নাগায়ালি, আর লাস্ট অপশান আছে ইন্দ্রাবতী। বলো ব্রাহ্মণী, ঋষিকুলিয়া, নাগায়ালি না ইন্দ্রাবতী, কোন নদীটি উড়িষ্যা থেকে উৎপন্ন হয়ে তোমার হচ্ছে গোদাবরীর সঙ্গে মিশেছে? বা প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে কোন উড়িষ্যাতে উৎপন্ন নদী কোনটি গোদাবরীর উপনদী? কোনটা হবে? উড়িষ্যা থেকে উৎপন্ন হওয়া কোন নদী গোদাবরীতে মিশেছে? ব্রাহ্মণী, ঋষিকুলিয়া, নাগায়ালি না ইন্দ্রাবতী? বলো কী হবে? বিউটি বলছো ব্রাহ্মণী, আচ্ছা সাহেব মোল্লা বলছো ব্রাহ্মণী। বাকিটা বলো। ইন্দ্রাবতী হবে, ইন্দ্রাবতী। চলো পরের প্রশ্ন। বলো চিল্কা হ্রদ যে কারণে বিখ্যাত তা হলো কি? চিল্কা হ্রদ যে কারণে বিখ্যাত তা হলো, ফার্স্ট অপশান আছে সাদা তিমি, সেকেন্ড অপশান আছে সাদা হাঙ্গর, থার্ড অপশান আছে সাদা শুশুক, আর লাস্ট অপশান আছে সাদা চিংড়ি। বলো কোনটার জন্য বিখ্যাত চিল্কা হ্রদ? কোনটার জন্য বিখ্যাত চিল্কা হ্রদ? সেই সঙ্গে বলো চিল্কা হ্রদটা কোথায় রয়েছে? সবারই জানা উড়িষ্যাতে রয়েছে চিল্কা হ্রদ, যাকে ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন বলা হয় বা উপহ্রদ বলা হয়। ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ বলা হয় বা লেগুন বলা হয়। কী হবে তাহলে? চিল্কা হ্রদ কিসের জন্য বিখ্যাত? সাদা চিংড়ি হবে, ঠিক আছে, সাদা চিংড়ি। চিল্কা হ্রদ বিখ্যাত হচ্ছে সাদা চিংড়ির জন্য। সাদা চিংড়ি।
চলো পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে আলো মানে আলোক তরঙ্গ, রেডিও তরঙ্গ ও এক্স রে কী ধরনের তরঙ্গ? আলোক তরঙ্গ, রেডিও তরঙ্গ এবং এক্স রে কী ধরনের তরঙ্গ? ফার্স্ট অপশান আছে ইলেকট্রোম্যাগনেটিক, সেকেন্ড অপশান আছে নিউক্লিয়ার, থার্ড অপশান আছে ম্যাগনেটিক রেজোনেন্স, আর লাস্ট অপশান আছে সিসমিক। বলো কী ধরনের তরঙ্গ? বলো। ম্যাগনেটিক রেজোনেন্স নাকি অপশান সি অনেকেই বলছো। প্রশ্ন বলেছি যে রেডিও তরঙ্গ, এক্স রে, আলোক তরঙ্গ এগুলো কী ধরনের তরঙ্গ? অপশান দিয়েছি কি ইলেকট্রোম্যাগনেটিক, সেকেন্ড অপশান আছে নিউক্লিয়ার, থার্ড অপশান আছে ম্যাগনেটিক রেজোনেন্স, আর লাস্ট অপশান আছে সিসমিক। বলো কী হবে? ইলেকট্রোম্যাগনেটিক হবে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। ক্লিয়ার? ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। আচ্ছা, কে একটা কমেন্ট করলো কি বিউটি, ইন্দ্রাবতী তো ছত্তিশগড়ে উৎপত্তি লাভ না, ইন্দ্রাবতী উৎপত্তি লাভ করেছে উড়িষ্যাতে, ঠিক আছে, ছত্তিশগড়ের মধ্য দিয়েও গেছে কিন্তু উৎপত্তি লাভ করেছে উড়িষ্যাতে। ক্লিয়ার? ইন্দ্রাবতীর উৎপত্তি বা সোর্স এরিয়াটা হচ্ছে উড়িষ্যা, সে ছত্তিশগড় হয়ে প্রবাহিত হয়ে গোদাবরীর সঙ্গে এসে মিশেছে এবং ছত্তিশগড়ে যে ওয়াটারফলটা তৈরি করেছে তার নাম কি বলো তো? ইন্দ্রাবতী রিভারের উপর যে ওয়াটারফলটা রয়েছে তার নাম কি বলো? যে জলপ্রপাতটি রয়েছে তার নাম কি, যাকে বলা হয় ভারতের নায়াগ্রা বলা হয়? ইন্দ্রাবতী নদীর উপর যে জলপ্রপাতটা রয়েছে ছত্তিশগড়ে তাকে বলা হয় ভারতের নায়াগ্রা। বলো তার নাম কি? আচ্ছা, পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু এর সদর দপ্তর কোথায়? জেনিভা, প্যারিস, বার্লিন না ওয়াশিংটন ডিসি? একদম ঠিক, চিত্রকূট জলপ্রপাত, যেটাকে বলা হয় ভারতের নায়াগ্রা। সুইজারল্যান্ডের জেনেভা, একদম সুইজারল্যান্ডের জেনেভা, ঠিক আছে। পরের প্রশ্ন আছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? এর অপশান দিচ্ছি না, বলো। এটা সবারই পড়া উচিত। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা? কী হবে? একদম গান্ধীজির লেখা, মহাত্মা গান্ধী। সবাই ঠিক আছে। পরের প্রশ্ন, বলো গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? কী হবে? গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? কোথায় হবে? সেশনটা ভালো লাগলে সবাই লাইক করবে, সেই সঙ্গে সবাইকে বলবো সবাই একটা করে শেয়ার করে দিও, তাতে করে তোমাদের মতো আর সবাই অনেকেই আমাদের এই ক্লাসে জয়েন করতে পারবে। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? অনেকেই দিল্লি বলেছ,
অনেকেই দিল্লি বলেছো, সেটা ভুল। গেটওয়ে অফ ইন্ডিয়া রয়েছে কোথায়? মুম্বাইয়ে, মুম্বাই হবে। গোপাল বলেছো মুম্বাই, প্রিয়লক্ষ্মী মাহাতো বলছো মুম্বাই, সিদ্ধার্থ লোহার বলছো মুম্বাই, সুমন্ত ঘোষ মুম্বাই। মুম্বাই যারা বলেছো সবারই ঠিক আছে, দিল্লি হবে না, মুম্বাই হবে। চলো পরের প্রশ্ন, বলো ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? বলো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এর অপশান দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তো মনে হচ্ছে না আমার। বলো কী হবে? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, বলো ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে বেশি রয়েছে? ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবথেকে বেশি রয়েছে? অরণ্য বা বনভূমি। ভারতের কোন রাজ্যে অরণ্য বা বনভূমির পরিমাণ সবথেকে বেশি রয়েছে? অপশান দিচ্ছি, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসাম না অরুণাচল প্রদেশ। বনভূমির পরিমাণ সবথেকে বেশি রয়েছে কোন রাজ্যে? আচ্ছা, এটা দু ধরনের প্রশ্ন হয়। যদি বলা হয় বনভূমির পরিমাণ সবথেকে বেশি রয়েছে কোথায়, সেই ক্ষেত্রে হয়ে যাবে কোথায়? মধ্যপ্রদেশ, অবশ্যই মধ্যপ্রদেশ। কিন্তু যদি বলা হয় পার্সেন্টেজে বা শতাংশের দিক থেকে বনভূমির পরিমাণ কোথায় বেশি রয়েছে, শতাংশ কথাটা যদি উল্লেখ করে বা পার্সেন্টেজ কথাটা যদি উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু মিজোরাম। ক্লিয়ার? টোটাল হলে মধ্যপ্রদেশ, শতাংশ হলে মিজোরাম, পার্সেন্টেজে বলতে গেলেই চলে আসবে কি? মিজোরাম, একদম। পরের প্রশ্ন, বলো ভারতে শীতের সময় বা শীতকালে যে ফসল চাষ করা হয়, যে শস্য চাষ করা হয়, সেই চাষকে কি বলা হয়? খারিফ, রবি না শীতের ফসল বলা হয় না পডু বলা হয়? শীতকালীন ফসলকে কি বলা হয় বা শীতকালীন শস্যকে কি বলা হয়? একদম রবি শস্য বলা হয়। আচ্ছা, এই একটা অপশান বললাম যে পডু, এই পডু কথাটা কোথায় প্রচলিত রয়েছে বলো তো? পডু শব্দটা বা পডু কথাটা কোথায় প্রচলিত? এটা একটা কৃষির নাম, ঠিক আছে, স্থানান্তর কৃষির নাম। এটা একটা স্থানান্তর কৃষির নাম। বলতে হবে যে কোন জায়গার স্থানান্তর কৃষির নাম হচ্ছে পডু, কোন জায়গা বা কোন রাজ্যের স্থানান্তর কৃষির নাম হচ্ছে পডু। বলো কী হবে? অন্ধ্রপ্রদেশ, শুধু অন্ধ্রপ্রদেশ নয়, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ দুটোতেই হচ্ছে পডু নামে পরিচিত, স্থানান্তর কৃষি পডু নামে পরিচিত। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, বলো কোন পর্বতশ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে? কোন পর্বতশ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণে দুই ভাগে ভাগ করেছে? অপশান দিচ্ছি, নীলগিরি, সাতপুরা, বিন্ধ্য আর হচ্ছে আরাবল্লী। নীলগিরি, সাতপুরা, বিন্ধ্য, আরাবল্লী। কোন পর্বতশ্রেণী ভারতকে উত্তর এবং দক্ষিণে দুভাবে ভাগ করেছে? ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কোন পর্বতশ্রেণী? নীলগিরি কে বলছো গো? নীলগিরি একদম সাউথ ইন্ডিয়াতে রয়েছে, সে দুভাগে কী করে ভাগ করছে? উত্তর দক্ষিণে ভাগ করছে মানে প্রায় সমান সমানভাবে ভাগ করছে। নীলগিরি কীভাবে হয়? নীলগিরি রয়েছে কোথায়? তামিলনাড়ুতে রয়েছে, তামিলনাড়ু কেরলের কাছে রয়েছে নীলগিরি, সাউথ ইন্ডিয়াতে। না, আরাবল্লী নয়। আরাবল্লী তো পুরোপুরিভাবে আড়াআড়িভাবে রয়েছে, একদম রাজস্থান থেকে শুরু করে দিল্লি পর্যন্ত, রাজস্থান থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রয়েছে আরাবল্লী পর্বতমালা। সেটা কীভাবে ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করছে? উত্তর হয়ে যাবে কি? বিন্ধ্য পর্বত, ঠিক আছে, বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ভারতকে উত্তর এবং দক্ষিণে দুভাগে ভাগ করছে। আচ্ছা, এটাকে কেন বলা হচ্ছে যে বিন্ধ্য পর্বত ভাগ করছে? কারণ বিন্ধ্য পর্বতের কাছের ওপর দিয়েই আমাদের যে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা পেরিয়ে যাচ্ছে, বোঝা গেল? তো সেই জন্য উত্তর হয়ে যাবে কি? বিন্ধ্য পর্বত। না, সাতপুরা হবে না, বিন্ধ্য পর্বত হবে। বলো, আগের দিন আলোচনা করছিলাম বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো,
বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো কি হবে? বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এর আগের জিওগ্রাফি ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, এখানে বাকি যে অপশানগুলো ছিল সেগুলো সম্পর্কে একটু বলে দিই। যেমন হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতকে কী বলা হয় না, প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়। ঠিক আছে, প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী পর্বত। আচ্ছা, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? গুরু শিখর। অন্যদিকে রয়েছে সাতপুরা। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। আর রয়েছে নীলগিরি। নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গো? একদম, বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুডউইল পিক। গুডউইল পিক, ঠিক। বাকি সবাই ভুলে গেছো। গুডউইল পিক, ঠিক আছে। হ্যাঁ, নীলগিরি হচ্ছে দুধাপেতা, ঠিক। চলো পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে, ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? বলো, ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, পুরী নাকি ভুবনেশ্বর? ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, পুরী নাকি ভুবনেশ্বর? ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক কোথায় অবস্থিত? বলো, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, পুরী নাকি ভুবনেশ্বর? যারা লাইভে রয়েছো সবাই একটু পারলে লাইভটা শেয়ার করে দিও। কী হবে? আচ্ছা, কেউ বলছে অপশান এ। অপশান এতে রয়েছে বিশাখাপত্তনম, বিউটি বলছে ভুবনেশ্বর, প্রশান্ত জানা ভুবনেশ্বর, সুনিতা মণ্ডল বলছে ভুবনেশ্বর। একদম, যারা যারা ভুবনেশ্বর বলছো সবারই ঠিক আছে। ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্ক, ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কটা অবস্থিত হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে। উড়িষ্যার ভুবনেশ্বরে, ক্লিয়ার? আচ্ছা বলো তো, হায়দ্রাবাদের পুরনো নাম কী ছিল? হায়দ্রাবাদ আগে কী নামে পরিচিত ছিল? হায়দ্রাবাদ আগে কী নামে পরিচিত ছিল? আচ্ছা, অপশান দিচ্ছি নাও। নিজামাবাদ নাকি সেকেন্দ্রাবাদ, গোলকুন্ডা নাকি ভাগ্যনগর? বলো, নিজামাবাদ, সেকেন্দ্রাবাদ, গোলকুন্ডা নাকি ভাগ্যনগর? হায়দ্রাবাদ কী নামে পরিচিত ছিল আগে? কী হবে? নিজামাবাদ বলছো। আরে সেকেন্দ্রাবাদ কীভাবে হয়? সেকেন্দ্রাবাদ তো হায়দ্রাবাদের সঙ্গে পাশেই রয়েছে, জময় শহর বলা হয় হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে। সেকেন্দ্রাবাদ কীভাবে বলছো? আরে সেকেন্দ্রাবাদ শহরটা হায়দ্রাবাদের পাশেই, যেমন আমাদের হাওড়া কলকাতা। হাওড়া কলকাতাকে যেমন জময় শহর বলা হয়, ঠিক আছে, টুইন সিটি, সেরকম হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ সেটা হচ্ছে টুইন সিটি বা জময় শহর। সে জায়গায় সেকেন্দ্রাবাদ কীভাবে বলছো? না, প্রশ্নটা বলেছি হায়দ্রাবাদ আগে কী নামে পরিচিত ছিল। হায়দ্রাবাদ আগে ভাগ্যনগর নামে পরিচিত ছিল। ভাগ্যনগর, ভাগ্যনগর নামে পরিচিত ছিল, ক্লিয়ার? আরেকটা নাম হচ্ছে হায়দ্রাবাদের আরেকটা নাম হচ্ছে সিটি অফ পার্ল বলা হতো। সিটি অফ পার্ল বা ভাগ্যনগর। হায়দ্রাবাদ ভাগ্যনগর নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্ন আছে যে কুলু ভ্যালি কোথায় অবস্থিত? কুলু ভ্যালি কোথায় অবস্থিত? কোথায় বলতে কোন রাজ্যে অবস্থিত? বলো, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড? কুলু ভ্যালি কোথায় অবস্থিত? বলো,
আচ্ছা, এই মুহূর্তে লাইভে রয়েছে তোমরা 17 জন 18 জন মতো, কিন্তু এখনও পর্যন্ত লাইক করেছে সম্ভবত 12-13টা মতো। ক্লাস কি ভালো লাগছে না? সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং একটা করে শেয়ার করে দিও। কুল্লু ভ্যালি কোথায় রয়েছে? অমিত বলছো কি হিমাচল? বাকিটা বলো। কুল্লু ভ্যালি কোথায় রয়েছে? হিমাচল প্রদেশ, একদম হিমাচল প্রদেশে রয়েছে কুল্লু ভ্যালি। আচ্ছা বলো, আরাকু ভ্যালি কোথায় রয়েছে? আরাকু ভ্যালি বা আরাকু উপত্যকা, আরাকু ভ্যালি বা আরাকু উপত্যকা কোথায় রয়েছে? কুল্লু ভ্যালি হচ্ছে হিমাচল প্রদেশ, কুল্লু ভ্যালি হিমাচল প্রদেশ। এরপরে বলো আরাকু ভ্যালি বা আরাকু উপত্যকা কোথায় রয়েছে? কোথায় রয়েছে আরাকু ভ্যালি? কুল্লু ভ্যালি হচ্ছে হিমাচল প্রদেশ, আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশ। একই সঙ্গে আরেকটা ভ্যালি বা আরেকটা উপত্যকার নাম আছে, সেটা হচ্ছে বারাক উপত্যকা। বারাক উপত্যকা বা বারাক ভ্যালি সেটা রয়েছে কোথায়? আসামে। ঠিক আছে, তাহলে কি বললাম? কুলু ভ্যালি হিমাচল প্রদেশ, আরাকু ভ্যালি বা আরাকু উপত্যকা অন্ধ্রপ্রদেশ, আর বারাক ভ্যালি বা বারাক উপত্যকা হচ্ছে আসাম। আসে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, পরের প্রশ্ন বলো, সহজ প্রশ্ন। আচ্ছা, টেলিফোনের আবিষ্কারক কে? টেলিফোনের আবিষ্কারক কে বলো? টেলিফোনের আবিষ্কারক কে? টেলিফোন কে আবিষ্কার করেন? এগুলো নিশ্চয়ই অপশান লাগবে না। টেলিফোন কে আবিষ্কার করেন? আরে গ্রাহাম বেল। ঠিক আছে, গ্রাহাম বেল। পরে প্রশ্ন আসছি, বলো অভিজ্ঞান শকুন্তলমের লেখক কে? অভিজ্ঞান শকুন্তলমের লেখক কে? কালিদাস, বাণভট্ট, হরিসেন, নাকি এদের কেউ নন? অভিজ্ঞান শকুন্তলমের লেখক কে? অভিজ্ঞান শকুন্তলমের লেখক কে? কালিদাস, বাণভট্ট, হরিসেন, নাকি এদের কেউ নন? কী হবে? একদম কালিদাসের হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, পরে প্রশ্ন আসছি, বলো ভারতে প্রথম কবে রেল চালু হয়েছিল? ভারতে প্রথম কবে রেল চালু হয়েছিল? একই সঙ্গে বলো যে সেটা কোথায় চালু হয়েছিল প্রথম? ভারতে প্রথম ট্রেন চালু হয়েছিল কবে এবং কোথায়? সবারই পড়া উচিত এই প্রশ্নগুলো। বম্বে টু থানে 1853, একদম বম্বে টু থানে 1853, 1853। ঠিক আছে, পরে প্রশ্ন, বলো চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? কী হবে? কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হুয়াংহো নদীকে। বাংলার দুঃখ বলা হয় কাকে? দামোদরকে। আচ্ছা, এদিকে হচ্ছে তোমার বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? বলো বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? চীনের দুঃখ বলা হয় হুয়াংহো নদীকে। ঠিক আছে, যারা হুয়াংহো বলছো সরি, ঠিক আছে। এরপর বলো যে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে?
বাংলার দুঃখ, দামোদর, বিহারের দুঃখ, কোশি। শোন না কোশি কোশি কোশি। পরে প্রশ্ন আসছে, বলো ভারতের পশ্চিম উপকূল কী নামে পরিচিত? ভারতের পশ্চিমের যে উপকূলগুলো রয়েছে সেই উপকূলগুলোর নাম কি সেটাই বলতে চাইছে। ভারতের পশ্চিম উপকূল কী নামে পরিচিত? ভারতের পশ্চিম উপকূল কী নামে পরিচিত? আরেকটা প্রশ্ন হয়, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কী নামে পরিচিত? বলো, ভারতের পশ্চিম উপকূল কী নামে পরিচিত? একই সঙ্গে বলো, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কী নামে পরিচিত? আরে আগের উপকূলগুলো তো আগের দিন মনে হয় বলছিলাম, জিওগ্রাফি ক্লাসের দিন। হ্যাঁ, পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে সহ্যাদ্রি নামে পরিচিত। একদম ঠিক আছে, সত্যসাধন মল্লিক, ঠিক আছে। পশ্চিমঘাট পর্বতমালা সহ্যাদ্রি নামে পরিচিত। এরপর বলেছি পশ্চিম উপকূল কী নামে পরিচিত। আরে ভারতের পশ্চিমে দুটো উপকূল রয়েছে তো, এক হচ্ছে কোঙ্কণ উপকূল, তার নিচে হচ্ছে মালাবার উপকূল। মহারাষ্ট্র উপকূল হচ্ছে কোঙ্কণ উপকূল, আর কেরল উপকূল হচ্ছে মালাবার উপকূল। ক্লিয়ার? আর যদি পশ্চিমঘাট পর্বত বলা হয় তখন সেক্ষেত্রে হয়ে যাবে কি সহ্যাদ্রি, আর পূর্বঘাট যদি পর্বত বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে কি মলয়াদ্রি। ক্লিয়ার? পরে প্রশ্ন আসি, পরে প্রশ্ন আছে, বলো কলেরার ভ্যাকসিন কে আবিষ্কার করেন? কলেরার ভ্যাকসিন কে আবিষ্কার করেন? জোসেফ লিস্টার, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার নাকি রজার বেকন? বলো কলেরার ভ্যাকসিন কে আবিষ্কার করেন? কলেরার ভ্যাকসিন কে আবিষ্কার করেন? হ্যাঁ, সবারই কমেন্ট দেখতে পাচ্ছি। কী হবে বলো, কলেরার ভ্যাকসিন কে আবিষ্কার করেন? অপশান দিলাম তো, জোসেফ লিস্টার, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার নাকি রজার বেকন? লুই পাস্তুর বলছো? লুই পাস্তুর কোন রোগের টিকা আবিষ্কার করেছিল? কলেরার ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার, ঠিক আছে। কলেরার ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। লুই পাস্তুর আবিষ্কার করেছিল কি জলাতঙ্ক রোগের টিকা। জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। যক্ষা নয়, জলাতঙ্ক রোগের টিকা লুই পাস্তুর। কুকুরে কামড়ালে যে রোগটা হয় হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, ঠিক আছে, সেটা হচ্ছে লুই পাস্তুর আবিষ্কার করেছিল। আচ্ছা, পরের প্রশ্ন আসি, বলো 1950 সালের 26শে জানুয়ারি ভারত হয়েছিল কি? অপশান রয়েছে স্বাধীন, সেকেন্ড অপশান আছে গণতান্ত্রিক, থার্ড অপশান আছে প্রজাতন্ত্র, আর লাস্ট অপশান আছে নির্জোট। 1950 সালের 26শে জানুয়ারি ভারত হয়েছিল কি? স্বাধীন নাকি গণতান্ত্রিক নাকি প্রজাতন্ত্র না নির্জোট? কী হবে বলো? খুব সুন্দর একটা প্রশ্ন, বলো। প্রজাতন্ত্র, একদম প্রজাতন্ত্র যারা বলছো সবারই ঠিক আছে, প্রজাতান্ত্রিক বা প্রজাতন্ত্র পরিণত হয়েছিল। আচ্ছা, নদী থেকে প্রশ্ন শেষ হচ্ছে না, আরেকটা প্রশ্ন রয়েছে।
চারটা অপশান দিচ্ছি, বলতে হবে এইগুলোর মধ্যে কোন নদীটা বরফ গলা জলে পুষ্ট। ঠিক আছে, গঙ্গা, মহানদী, তাপ্তি, গোদাবরী। গঙ্গা নদী, মহানদী, তাপ্তি আর গোদাবরী, এগুলোর মধ্যে কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট? গঙ্গা, মহানদী, তাপ্তি, গোদাবরী, এগুলোর মধ্যে কোনটি বরফ গলা জলে পুষ্ট নদী? কী হবে? আবারও প্রশ্নটা বলছি, কোন নদীটি বরফ গলা জলে পুষ্ট নদী? অপশান হচ্ছে গঙ্গা, মহানদী, তাপ্তি, গোদাবরী। গঙ্গা, মহানদী, তাপ্তি, গোদাবরী, কোনটি বরফ গলা জলে পুষ্ট নদী? পুলিশের কাছে সাদা পাইপ থাকে, একটা দেখেছো? সেন্ট্রাল ফোর্সের কাছে বেশি থাকে সাদা যে পাইপটা, সেই পাইপে করে তোমাদেরকে মারা দরকার আছে, যারা যারা তাপ্তি বলছো, গোদাবরী বলছো তাদেরকে। প্রশ্নটা বলেছি, বরফ গলা জলে পুষ্ট নদী কোনটি? মানে কোন নদীটার জলটার উৎস হচ্ছে বরফটা গলে জলে পরিণত হয়ে সেই নদীটা বাহিত হচ্ছে। ভারতে, মধ্য ভারতে কোথায় বরফ রয়েছে? ভারতে কোথায় বরফ রয়েছে? মধ্য ভারতে তোমার উড়িষ্যা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, এখানে বরফ পাওয়া যায় কোথাও নাকি? লজ্জা থাকা উচিত তোমাদের। ওই ফাইবার পাইপ, ঠিক ফাইবার পাইপ, ওই পাইপে করে তোমাদের ঘা দেওয়া উচিত। আর একটু সেন্সটা কাজে লাগাও না। গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি স্থলের নাম কি? গঙ্গা নদীর উৎপত্তি স্থলের নাম কি? বরফ গলা নদী মানে কি? যেটা হচ্ছে হিমবাহ গলে আসবে, ঠিক আছে, সেটা। আর এইখানে মধ্য ভারতে বাকি যেগুলো রয়েছে, ধরো তাপ্তি, অনেকেই তাপ্তি বলেছ। তাপ্তির উৎপত্তি কোথায় হয়েছে? নর্মদা, তাপ্তি, মহানদী, এদিকে হচ্ছে তোমার সোন, এদের উৎপত্তি হয়েছে অমরকণ্টকে। অমরকণ্টকে বরফ পাওয়া যায়? মধ্যপ্রদেশে বরফ পাওয়া যায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে কি? গঙ্গা। প্রশ্নটা কি বলেছে? বরফের জলে পুষ্ট, বরফ গলা জলে পুষ্ট। গঙ্গা হবে, গঙ্গা। আচ্ছা, পরে প্রশ্ন বলো, প্রথম ভারতীয় কে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং কত সালে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, একদম ঠিক আছে। বলো, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান এবং কত সালে, কিসের জন্য পেয়েছিলেন সেটাও লিখে দাও। তাহলে ফার্স্টে কেন ভুল বললাম? কি ভুল বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, একদম ঠিক। পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে, কচ্ছের রণ কী জন্য বিখ্যাত বলো? কচ্ছের রণ কিসের জন্য বিখ্যাত? অপশান দিচ্ছি, সিংহ, বাঘ, নাকি হার্বিভোরস, নাকি বন্য গাধা। কচ্ছের রণ কিসের জন্য বিখ্যাত? সিংহ, বাঘ, হার্বিভোরস না বন্য গাধা? কী হবে? কচ্ছের রণ কিসের জন্য বিখ্যাত?
বৃষ্টি নামলো খুব জোরে। কোথায় আর বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে তো হচ্ছে না, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। দেখছো তো, ফ্যানের তলায় বসে আছি, তবু ঘেমে যাচ্ছি। বর্ণগাথা হবে। কোচ্চারণ বিখ্যাত হচ্ছে বর্ণগাথার জন্য, বর্ণগাথার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিচ্ছি ওখানেই। গুজরাটের গির অরণ্য, গুজরাটের গির অরণ্য কিসের জন্য বিখ্যাত? গুজরাটের গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? বলো, দুটোই গুজরাটের। গুজরাটের গির কিসের জন্য বিখ্যাত? সুনিতা বলছো সিংহ। শুধু সিংহ মাথায় রাখবে না, ওটা মনে রাখবে যে এশিয়াটিক সিংহ বা এশিয়াটিক লায়ন, ঠিক আছে? অপশানে কিন্তু দুটোই দেয়, শুধু সিংহও দেয়, আবার এশিয়াটিক সিংহ হিসাবেও দিবে, ঠিক আছে? তো এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত হচ্ছে গির, ঠিক আছে? আর কোচ্চারণ হচ্ছে বর্ণগাথা। পরে প্রশ্ন আসছি, বলো টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে? টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে? এর নিশ্চয়ই অপশান দিতে হবে না। নো নো। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে আজ পর্যন্ত? অনেকেই উত্তর সঠিক দিয়েছো। কে বলছো গো? হরভজন সিংকে বলছো? আচ্ছা, অপশান দিচ্ছি না। অপশান, ফার্স্ট অপশান আছে বিএস বেদি, সেকেন্ড অপশান আছে কপিল দেব, থার্ড অপশান আছে শ্রীনাথ, আর লাস্ট অপশান আছে অনিল কুম্বলে। বলো, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কে? আনসার কোথায় গোপাল? অনিল কুম্বলে হবে। অনিল কুম্বলে, একদম ঠিক আছে। নদী থেকে আরেকটা প্রশ্ন আছে, যদি কেউ ভুল করেছো কানের নিচে মারবো। আচ্ছা, কোশ্চেনটা আছে, তিব্বতের মধ্য দিয়ে আসা কোন নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? তিব্বতের মধ্য দিয়ে আসা কোন নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? ফার্স্ট অপশান আছে রবি, রবি বলতে এখানে রাভি, রাভি, ঠিক আছে? রাভি। সেকেন্ড অপশান আছে বিয়াস, থার্ড অপশান আছে ব্রহ্মপুত্র, আর লাস্ট অপশান আছে গঙ্গা। বলো কী হবে? তিব্বতের মধ্য দিয়ে আসা কোন নদী ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়? কী হবে বলো? আচ্ছা, সেটা তিব্বতে কী নামে পরিচিত? সেই নদীর তিব্বতে আলাদা একটা নাম রয়েছে, সেটা বলো কী নামে পরিচিত? তিব্বতে কী নামে পরিচিত? সবারই ঠিক আছে, ব্রহ্মপুত্র নদী। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? সত্য সাধন, ঠিক আছে। রেহান রয়, সাংপো, অমিত। তো সাংপো নয়, ওটা সাংপো। পরে প্রশ্ন,
বলো বৃহৎ সংহিতার লেখক কে? বৃহৎ সংহিতার লেখক হলেন কে? আর্যভট্ট, পাণিনি, বরাহমিহির না ভাস্করাচার্য? বৃহৎ সংহিতার লেখক কে? আর্যভট্ট, পাণিনি, বরাহমিহির নাকি ভাস্করাচার্য? গোপাল, সুনিতা কি বলছো? বরাহমিহির। বাকিরা বলো। আর একটা ভালো প্রশ্ন পেয়েছি, বলো মাহার আন্দোলন শুরু করেছিলেন কে? মাহার আন্দোলন কে শুরু করেছিলেন? জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি বি আর আম্বেদকর? মাহার আন্দোলন কে শুরু করেছিলেন? মাহার আন্দোলন কে শুরু করেছিলেন? জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, আত্মারাম পাণ্ডুরঙ্গ না বি আর আম্বেদকর? মহার আন্দোলন বা মাহার আন্দোলন কে শুরু করেছিলেন? কি হবে? তোমাদের কমেন্টে তো লেট করে আসছে কেন বলো তো? প্রশ্ন বলেছি মাহার আন্দোলন কে শুরু করেছিলেন? অপশান দিয়েছি জ্যোতিবা ফুলে, নারায়ণ গুরু, আত্মারাম পাণ্ডুরঙ্গ না বি আর আম্বেদকর। রেহান রয় বলছো আম্বেদকর, বিউটি বলছো জ্যোতিবা ফুলে, গোপাল বালা বলছো আম্বেদকর, মাজিদুল বলছো আম্বেদকর। আম্বেদকর হবে, ঠিক আছে, আম্বেদকর হবে। আম্বেদকর শুরু করেছিলেন মহার আন্দোলন। কেন করেছিলেন? না সেই সময়কার পিছিয়ে পড়া সমাজ বা পিছিয়ে পড়া জাতির জন্য, যারা যাতে করে তারা শিক্ষার অধিকার পায় বা বিভিন্ন জায়গার যে অধিকারগুলো, তোমরা বি আর আম্বেদকরের হিস্ট্রি পড়লে বা তার জীবনী পড়লে দেখতে পাবে যে তিনি যখন স্কুলে পড়তেন তখন প্রথমে তাকে স্কুলে অ্যাডমিশন নেওয়া হয়নি এবং পরে অ্যাডমিশন নেওয়া হলেও তাকে শেষের দিকে অন্য জায়গাতে বসতে দিত, ঠিক আছে। তো ঠিক ওই জায়গা থেকে পিছিয়ে পড়া জাতিদেরকে তুলে আনার জন্যই এই আন্দোলনটা করেছিলেন, মহান আন্দোলন বা মাহার আন্দোলন, ঠিক আছে। বিশেষ করে শিক্ষার অধিকারের উপরেই এই আন্দোলনটা বিশেষত করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, বলো বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ কে রচনা করেন? বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ কে রচনা করেছিলেন? অপশান দিচ্ছি কালিদাস, বাণভট্ট, হর্ষবর্ধন না ভবভূতি? কালিদাস, বাণভট্ট, হর্ষবর্ধন না ভবভূতি? কে রচনা করেছিলেন নাগানন্দ নামক সংস্কৃত নাটক? একদম একদম বি আর আম্বেদকরকে সবারই করজোড়ে প্রণাম করা উচিত। সেই সময় সঠিকভাবে সংবিধানটা লিখে গিয়েছিলেন বলেই আজকে ঠিকঠাকভাবে চলছে, নাহলে দেশের অবস্থা আরও খারাপ হয়ে যেত। কী হবে তাহলে? নাগানন্দ কার রচনা? হর্ষবর্ধন। নাগানন্দ হচ্ছে হর্ষবর্ধন রচনা। আচ্ছা, হর্ষবর্ধনের আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে, বলতে পারবে কেউ? হর্ষবর্ধনের লেখা আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে, বলো। না, অমিত কালিদাসও হবে নি, আর দিয়েছিল ভবভূতি, সেটাও হবে নি। হর্ষবর্ধনের হচ্ছে নাগানন্দ, সেই সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ আছে, কার মনে আছে দেখি? কাদম্বরী। কাদম্বরী আর নাগানন্দ এই দুটো হচ্ছে হর্ষবর্ধনের লেখা, ঠিক আছে। কাদম্বরী আর সরি বাণভট্টের তো কাদম্বরী, রত্নাবলী। বাণভট্টের কাদম্বরী, হর্ষবর্ধন হচ্ছে রত্নাবলী।
ভুল করে কাদম্বরী বলছিলাম। আচ্ছা, প্রিয়দর্শিনী, ওটাও হবে প্রিয়দর্শিনী। ভবভূতির লেখা উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি বলো তো? ভবভূতির লেখা উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? ভবভূতির লেখা উল্লেখযোগ্য গ্রন্থটির নাম কি? মনে আছে কারোর? ভবভূতির লেখা উল্লেখযোগ্য গ্রন্থটি হচ্ছে উত্তর রামচরিত। উত্তর রামচরিত। শুধু রামচরিত কার? সন্ধ্যাকর নন্দী। শুধু রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস হলে কবি তুলসী দাস, আর উত্তর রামচরিত হলে ভবভূতি। ঠিক আছে, তিনটা ভুলে যায় অনেক সময়, অপশান কিন্তু একই সঙ্গে দিয়ে দিবে তিনটাই। শুধু রামচরিত বললে সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস বললে উত্তর রামচরিত হচ্ছে ভবভূতি। রামচরিত মানস হচ্ছে কবি তুলসী দাস, আর উত্তর রামচরিত বললে সেটা হচ্ছে ভবভূতি। ক্লিয়ার? মূলত যে সময় সাইমন কমিশন ভারতে এসেছিলেন সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? যে সময় ভারতে সাইমন কমিশন আসে সেই সময় গভর্নর জেনারেল, সেই সময় গভর্নর জেনারেল নয়, ভাইসরয় পরিণত হয়েছিল। ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় কে ছিলেন? সাইমন কমিশন যে বছর ভারতে আসে, মানে সালটা হচ্ছে তোমার বলে দিচ্ছি 1928, গঠিত হয় 1927, ভারতে আসে 1928। সেই সময় ভাইসরয় কে ছিল? খুব বৃষ্টি হচ্ছে আমাদের, তাই নেট স্লো। আচ্ছা, আমাদের এখানে একটু বৃষ্টিটা পাঠাও, এত গরমে থাকা যাচ্ছে না। আমি পুরো ঘেমে গেছি, ফ্যানের নিচে বসে আছি, তারপরেও গেঞ্জি পুরো। লর্ড আরউইন, একদম ঠিক আছে, লর্ড আরউইন। বলো, মিহিরকুল। মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? অপশান দিচ্ছি, কুষাণ, হুন, শক না পাঠান। মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? কুষাণ, শক, হুন নাকি পাঠান? মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? কুষাণ, হুন, শক নাকি পাঠান? এটা অনেকেরই কনফিউজ হয়ে যায়, অনেক সময়। ঠিক করে বলো, হুন হবে না শক হবে? বাকি দুটো তো এমনিতেই বাদ হয়ে যাবে। হুন হবে না শক হবে, সেটা ঠিক করে বলো। মিহিরকুল কোন উপজাতির শাসক ছিলেন? যারা যারা শক বলছো তাদের সবারই ভুল। যারা যারা শক বলেছো তাদের সবারই ভুল। হুন হবে, হুন। হুনদের শাসক ছিলেন মিহিরকুল। হুন শাসক ছিলেন মিহিরকুল। ঠিক আছে? পরের প্রশ্ন, বলতো কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? অপশান দিচ্ছি, যতীন্দ্রনাথ দাস, আচ্ছা যতীন্দ্রমোহন সেনগুপ্ত, আচ্ছা শচীন্দ্রনাথ সান্যাল, আর রয়েছে মদনলাল ধিংড়া। বলো, কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? যতীন্দ্রনাথ দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, শচীন্দ্রনাথ সান্যাল নাকি মদনলাল ধিংড়া? কী হবে? যারা যারা সেশনটা এখনও পর্যন্ত লাইক শেয়ার করনি তারা একটু পারলে লাইক শেয়ার করে দিও। কী হবে? 63 দিন অনশন করেছিলেন কে? 63 দিন কে অনশন করেছিলেন? কী হবে? যতীন্দ্রনাথ দাস। যতীন্দ্রনাথ দাস লাহোর জেলে 63 দিন অনুসরণ করেছিলেন।
63 দিন অনশন করেছিলেন? যতীন দাস বা যতীন্দ্রনাথ দাস। আচ্ছা, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? বলো। আর যারা শেয়ার করেনি তাদের কি হবে? কত সালে? সাউথ আফ্রিকাতে কত সালে সত্যাগ্রহ করেছিলেন? ভারতে যদি হয় সেই ক্ষেত্রে হবে বিহারের চম্পারণ 1917, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় গান্ধীজির জীবনের প্রথম সত্যাগ্রহ, সেটা হয়ে যাবে কোথায়? সাউথ আফ্রিকা। সালটা হচ্ছে 1906। ক্লিয়ার? সাউথ আফ্রিকাতে হচ্ছে 1906। আর ভারতে যদি বলা হয় সেটা হচ্ছে চম্পারণ বিহার 1917। বলো, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? কী হবে? পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল? (1761) মারাঠা আফগান। একদম। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা প্রথম তুলে ধরা হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা প্রথম তুলে ধরা হয়েছিল এবং কত সালে? কী হবে? 1761 মারাঠা আফগান, ঠিক আছে, একদম অমিত। 1526, 1556, 1761, ঠিক আছে। হুম 1929 লাহোর সেশন, 1929-এর লাহোর সেশন, ঠিক আছে। পরে প্রশ্ন, বলো আফ্রিকার সর্বোচ্চ সিংহের নাম কি? আফ্রিকার সর্বোচ্চ সিংহের নাম কি? আফ্রিকার সর্বোচ্চ সিংহের নাম কি? অপশান দেব? ঠিক, বিউটি, ঠিক আছে। বলো আফ্রিকার সর্বোচ্চ সিংহের নাম কি? আনসার আসবে? অপশান দেব? আচ্ছা, অপশান দিচ্ছি। মাউন্ট ম্যাককিনলে, মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমাঞ্জারো নাকি মাউন্ট ম্যাটারহর্ন? আফ্রিকার সর্বোচ্চ সিংহ কোনটি? অপশান দিয়ে দিয়েছি, বলো। মাউন্ট কিলিমাঞ্জারো। কিলিমাঞ্জারো যারা বলছো সবাই ঠিক আছে, মাউন্ট কিলিমাঞ্জারো। বলো এশিয়ার বৃহত্তম নদী দ্বীপটির নাম কি? এশিয়ার বৃহত্তম নদী দ্বীপের নাম কি এবং সেটা কোন নদী দ্বারা গঠিত হয়েছে? এশিয়ার বৃহত্তম নদী দ্বীপের নাম কি? আনসার আসবে?
সুন্দরবন বলছো না, মাজুলি দ্বীপ, মাজুলি দ্বীপ। ব্রহ্মপুত্র নদীর ওপর রয়েছে মাজুলি দ্বীপ। অস্ট্রেলিয়ার প্রধান নদী কি? অস্ট্রেলিয়ার প্রধান নদী অববাহিকাটির নাম কি বা প্রধান নদীর নাম কি? অস্ট্রেলিয়ার প্রধান নদীর নাম কি? একদম অমিত, ঠিক আছে। অসমের যোরহাট, অসমের যোরহাট জেলায় অবস্থিত, ঠিক আছে। বলো অস্ট্রেলিয়ার প্রধান নদী অববাহিকা বা প্রধান নদীর নাম কি? মার ডার্লিং অববাহিকা, মার ডার্লিং অববাহিকা, ঠিক আছে। আচ্ছা, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? মহাকর্ষীয় টান, বায়ুমণ্ডলীয় চাপ, প্রতিসরণ, নাকি পৃষ্ঠীয় টান বা পৃষ্ঠটান? কী হবে? বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? মহাকর্ষীয় টান, বায়ুমণ্ডলীয় চাপ, প্রতিসরণ, নাকি পৃষ্ঠটান? পৃষ্ঠটান বা সারফেস টেনশন, ঠিক আছে। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, ঠিক আছে। পরের প্রশ্ন, বলো কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? কী হবে? ইথেন, প্রোপেন, ইথিলিন, মিথেন, কোনটা হবে? কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? গোপাল বলছো মিথেন, সত্য বলছো মিথেন। আচ্ছা, CH4, একদম CH4, মিথেন, মিথেন। পরে প্রশ্ন আসছে, ইলেকট্রিক বাল্বের ব্যবহৃত ফিলামেন্ট কেমন প্রকৃতির হয়? ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত ফিলামেন্ট কেমন প্রকৃতির হয়? ফার্স্ট অপশান আছে রোধ বেশি, গলনাঙ্ক বেশি। সেকেন্ড অপশান আছে রোধ বেশি, গলনাঙ্ক কম। থার্ড অপশান আছে রোধ কম, গলনাঙ্ক কম। আর লাস্ট অপশান আছে রোধ কম, গলনাঙ্ক বেশি। বলো কোনটা হবে? বৈদ্যুতিক বাল্বে কী ধরনের ফিলামেন্ট ব্যবহার করা হয়? রোধ বেশি, গলনাঙ্ক বেশি। সেকেন্ড অপশান আছে রোধ বেশি, গলনাঙ্ক কম। থার্ড অপশান আছে রোধ কম, গলনাঙ্ক কম। লাস্ট অপশান আছে রোধ কম, গলনাঙ্ক বেশি। কোনটা হবে? হ্যাঁ, টাংস্টেন দ্বারা তো তৈরি হয়, টাংস্টেন দ্বারা তৈরি হয়। সেটা কী ধরনের, তার প্রকৃতিটা কীরকম রয়েছে, ফিলামেন্টটা কেমন, তার রোধ কেমন থাকে আর গলনাঙ্ক কেমন হয়? দুটোই হাই হবে, ঠিক আছে। উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক দুটোই হবে। উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। পরের প্রশ্ন, বলো বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ? বায়ুমণ্ডলের শব্দ তরঙ্গ কী ধরনের তরঙ্গ? তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, নাকি অনুদৈর্ঘ্য এবং তির্যক দুই ধরনেরই, নাকি কোনোটিই নয়? কী হবে? হ্যাঁ, ফিউজ তারে হলে আলাদা কথা। ফিউজ তারে উচ্চ রোধ গলনাঙ্ক কম, সেটা আলাদা কথা। ফিউজ তারের ক্ষেত্রে ওটা হবে, কিন্তু ফিলামেন্টের ক্ষেত্রে দুটোই হাই হবে। দুটোকে একসঙ্গে গুলিয়ে দিলে হবে না। ফিউজের আলাদা কাজ বা বাল্বের ফিলামেন্টের আলাদা কাজ। কী হবে? শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ।
বলো ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? অপশান দিচ্ছি, রিয়াল, দিনার, পেসো নাকি লিরা। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম কি? রিয়াল, দিনার, পেসো নাকি লিরা, কী হবে? অমিত, সুনিতা, পূজা, না দিনার হবে নি, রিয়াল হবে, রিয়াদ নয়, রিয়াল। বলো কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? ইরাকের হচ্ছে দিনার, ঠিক। আচ্ছা বলতো রাজ্যের সাংবিধানিক প্রধানকে? রাজ্যের সাংবিধানিক প্রধানকে? মুখ্যমন্ত্রী নাকি রাজ্যপাল? রাজ্যের সাংবিধানিক প্রধানকে? সবারই ঠিক আছে। পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্র। শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। রাজ্যের সাংবিধানিক প্রধানকে? রাজ্যপাল, না মুখ্যমন্ত্রী নয়, রাজ্যপাল হবে। সাংবিধানিক পোস্ট, রাজ্যপালের যে পোস্ট সেটা হচ্ছে একটা সাংবিধানিক পোস্ট, এবং সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল, রাষ্ট্রপতি দ্বারা। সিভি আনন্দ বোস, বর্তমানে আমাদের রয়েছে সিভি আনন্দ বোস। আচ্ছা আজকের জন্য এই প্রশ্নগুলোই ছিল। তোমরা যারা ক্লাস করলে প্রথম থেকে বা যারা পরে জয়েন করছো সবাই বলো যে আজকের ক্লাস কেমন লাগলো, প্রশ্ন কেমন ছিল, নতুন কিছু শিখতে পারলে কিনা বা নতুন কিছু জানতে পারলে কিনা কমেন্ট বক্সে একটু বলো। কি গরম! আজকের প্রথমে শুরুতেই বলেছিলাম যে আজকের যে সেটটা রয়েছে সেইখানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন রয়েছে। কোচবিহারে ঠান্ডা। উত্তরবঙ্গে তো তোমরা ভালোই ঠান্ডায় রয়েছো, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার। গরম তো দক্ষিণবঙ্গে। স্যার ক্লাসটা খুবই ভালো ছিল। কী বলছো? হাফ করতে পেরেছি, নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা রাত 9টা থেকেই তো করছি, রাত 9টা থেকেই তো হচ্ছে ক্লাসটা। আগের ক্লাসও রাত 9টা থেকেই করেছি, আজকেও করেছি, সামনের ক্লাসও এরপর রাত 9টা থেকেই করবো। 9টা থেকে 10টা, 1 ঘন্টা রেগুলার। রাত 9টা থেকে 10টা, ক্লিয়ার? ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্তই থাক। কথা হবে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে রিভিশন করো, সব প্র্যাকটিস করো, খুব ভালোভাবে পড়াশোনা করো। চলো আজকের মতো এখানে থাক, নেক্সট ক্লাসে কথা হবে। গুড নাইট সবাইকে।